বাইফার্কেশন, তিনটা বাইফার্কেশন আছে, পিচফর্ক বাইফার্কেশন, স্যাডেল নোট বাইফার্কেশন, আর হচ্ছে লাস্টে ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন। এই যে তিন ধরনের বাইফার্কেশন আছে, সেই তিন ধরনের বাইফার্কেশনের মধ্যে এখন যেটা পড়াবো, সরি ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশনটা পড়াবো। ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশনটা পড়াবো। আচ্ছা, প্রথমত হ্যাঁ বলো। স্যার বলছি একটা কথা জিজ্ঞাসা করছি, ওই কালকে যে নোটটা লিখছিলাম ওখানে একটা প্রবলেম হয়েছে। ওই আগেরটা পিচফর্কের যে সেকেন্ড কেসটা, ওখানে মিউ গ্রেটার দ্যান 0 দিয়ে তারপর মিউ ইকুয়াল টু কিছু একটা লেখা আছে, ওটা কি কোনো স্পেশাল কেস ধরে, মানে 9 এর মতো কিছু একটা, আমি বুঝতে পারিনি লেখাটা, ওটা একটু বলুন না কি মানে কি লেখা আছে। আমি যাচ্ছি, যে তুমি যেখানে বলছো সেখানে যাচ্ছি। তুমি যতদূর সম্ভব আমি বুঝতে পেরে গেছি ওটা একটা মানে তোমার মিউ গ্রেটার দ্যান 0, তো তাহলে মিউ গ্রেটার দ্যান 0 এ আমাকে কোনো কেস ধরে করছে কি ওটা? হ্যাঁ মানে 9 বা এরকম কিছু একটা দেখো লেট মিউ সমান 9, কারণ মিউ গ্রেটার দ্যান 0 ধরে তোমাকে তো এগোতে হবে ডিনামিক্যাল সিস্টেমটাই। তাহলে মিউ তো প্যারামিটার, তাহলে মিউ এর মান যদি 9 ধরো, তাহলে x তার সমান প্লাস মাইনাস 3 হচ্ছে। সেটা তোমার বোঝার জন্য, আর কিছু না। আচ্ছা এবারে এটা তোমার পরীক্ষার খাতায় লিখবে না, সেজন্য ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে। আচ্ছা ওটা বোঝার জন্য। আচ্ছা আমি তাহলে ওটা লিখছি। ঠিক আছে। না ওটা কেন লিখবে? ওটা লিখলে মুশকিল হয়ে গেছে। তাই মিউ এর তুমি একটা পার্টিকুলার ভ্যালু চাপিয়ে দিচ্ছ। হ্যাঁ মানে ওটা রাফে কাভার ক্যালকুলেট করার জন্য, মানে যাতে আমি ভ্যালুগুলো বুঝতে পারি যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, বুঝতে পারো সেই জন্য। মানে x এর ভ্যালু কোন দিকে যাচ্ছে না x ডটটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য। কারেক্ট। ঠিক আছে। আচ্ছা, ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন বোঝাপড়া করার জন্য আমাকে কি নিতে হবে? ওয়ান ডাইমেনশনাল, বুঝতে পেরেছো? ওয়ান ডাইমেনশনাল ডিনামিক্যাল সিস্টেম আমি নিচ্ছি, ডিসকাস করছি। সেই ওয়ান ডাইমেনশনাল ডিনামিক্যাল সিস্টেমটা কি ধরনের হলে ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশনকে ব্যাখ্যা করা যায়। প্রসঙ্গত বলে দিই, ওয়ান ডাইমেনশনাল বাইফার্কেশনটা তোমার পিচফর্ক বাইফার্কেশন হলে সেই ক্ষেত্রে কিন্তু দেখো, ডান দিকটা x এর কিউবিক নিয়েছিলাম, ডান দিকটা x এর কিউবিক, মানে হচ্ছে এই যে বাইফার্কেশনটা x ডট সমান মিউ x মাইনাস x কিউব, মানে হচ্ছে তিনটে এখানে দেখো ক্রিটিক্যাল পয়েন্ট আসবে, যেহেতু x এর কিউবিক ইকুয়েশন x কিউব আছে। হ্যাঁ, x কিউব আছে। আচ্ছা, কিন্তু ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশনের ক্ষেত্রে কি নেওয়া হবে সেটা বলছি তোমাকে। ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশনের ক্ষেত্রে ডিনামিক্যাল সিস্টেমের চেহারাটা যেটা নেওয়া হবে সেটা হচ্ছে তোমার এই টাইপের নেওয়া হবে, যে এই যে সেকেন্ড ডিগ্রি x ডট সমান মিউ x মাইনাস x স্কয়ার। তাহলে কিন্তু মানে x ডট সমান মিউ x মাইনাস x স্কয়ার, এইটা নিয়ে আমি ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন করব। এর আগের দিন যেটা ছিল x ডট সমান যেটা ছিল একই টাইপের, দেখো যে মিউ x মাইনাস x কিউব, x ডট সমান মিউ x মাইনাস x কিউব। এখানেও মিউটা আর এর এলিমেন্ট, এখানে কিন্তু সেকেন্ড ডিগ্রি এবং ফার্স্ট টার্মটা একই টাইপের, x ডট সমান মিউ x মাইনাস x স্কয়ার। মানে এটা যেন আরেকটু সহজ হয়ে গেল। তাহলে ফিক্সড পয়েন্ট বার করার জন্য নিশ্চয়ই বুঝতে পারছো, ফিক্সড পয়েন্ট বার করার জন্য মিউ x মাইনাস x স্কয়ার সমান এরকম নিলাম, দ্যাট ইজ এক্সট্রা সমান 0 মিউ, এক্সট্রা সমান 0 মিউ। এবারে এর আগের দিনে পিচফর্ক বাইফার্কেশনের জন্য, তার জন্য তিনখানা কেস ডিসকাস করতে হয়েছিল। অ্যাকচুয়ালি সেই তিনটে কেস, সেটা কি x এর থার্ড ডিগ্রি ইকুয়েশনের জন্য তিনটে কেস করেছিলাম, না মিউ হচ্ছে প্যারামিটার তার জন্য তিনটে কেস করেছিলাম, যে মিউ লেস দ্যান 0, গ্রেটার দ্যান 0 আর মিউ সমান 0? বলো, কেউ একজন অ্যানসার দাও। মিউ এর জন্য
এখানে ডান দিকটা ডিনামিক্যাল সিস্টেমের ক্রিটিক্যাল পয়েন্ট কতগুলো আগের দিনে ঠিক করেছিল, ক্রিটিক্যাল পয়েন্ট সাধারণত 3টে আসছিল। হ্যাঁ 3টে আসছিল, কখনো সেটা একটা এসেছে মিউ এর মান 0 ধরে। তাহলে কিন্তু আমরা এখানে মিউ প্যারামিটার, এটা কিন্তু খেয়াল রাখবে, আমরা সব সময় মিউ প্যারামিটার ও 3টে মান ধরবো, লেস দ্যান 0, ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান 0। এইভাবে কিন্তু তোমাকে জিনিসটা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমার আজকের যে কেস, সেই কেসেও কিন্তু আমি 3টে ভ্যালু ধরবো। আগের দিনে যেমন প্রথমে মিউ সমান 0 ধরা হয়েছিল, সবচেয়ে সহজ কেস, আজও তেমনি মিউ সমান কেস 1-এ 0 ধরলাম। তাহলে মিউ সমান যদি 0 ধরি, তাহলে একটাই ফিক্সড পয়েন্ট হয়ে যাচ্ছে, একটাই ফিক্সড পয়েন্ট, অনলি ওয়ান ফিক্সড পয়েন্ট। কারণ এক্সট্রা সমান 0, মিউ আছে, দেখতেই পাচ্ছ, এক্সট্রা সমান 0, মিউ, এবং তুমি মিউ ধরছো, মিউ সমান 0 ধরছো। তাহলে এবার এক্সট্রা সমান 0, এই ফিক্সড পয়েন্টার, এই ফিক্সড পয়েন্টটাতে কিভাবে ডিনামিক্যাল সিস্টেম তার ক্যারেক্টার চেঞ্জ করছে, মানে তার বাইফার্কেশন হচ্ছে, সেটা ডিসকাস করব। তাহলে আমি যখন মিউ সমান 0 নেব, তখন ডিনামিক্যাল সিস্টেম ডান দিকটা হয়ে গেল এক্স ডট সমান মাইনাস এক্স স্কোয়ার, এক্স ডট সমান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে প্রথম কাজ হচ্ছে এক্স ডট সমান মাইনাস এক্স স্কোয়ার, এই জিনিসটাকে এক্স ডট সমান মাইনাস এক্স স্কোয়ার, এইটাকে কিন্তু তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দেওয়া হয়। এক্স ডট সমান মাইনাস এক্স স্কোয়ার এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি রিপ্রেজেন্ট করছে? আমি যদি বলি ওয়াই সমান এক্স ডট মানে কি, এক্স ডট মানে তুমি মনে মনে ওয়াই ধরে নাও, এক্স ডট সমান মনে মনে ওয়াই ধরে নাও। তাহলে আমি যদি ওয়াই সমান এক্স স্কোয়ার বলি, ওয়াই সমান এক্স স্কোয়ার বলি, তার গ্রাফ সবারই জানা আছে, প্যারাবোলা মানে উপরের দিকে, উপরের দিকে হয়, তাহলে ওয়াই অ্যাক্সিসটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস পাই। আর এক্স ডট সমান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমি মনে মনে এক্স ডটকে ওয়াই ধরবো, মনে মনে এক্স ডটকে ওয়াই ধরবো। এই গ্রাফটা কার সঙ্গে কার টানবো? আগে যেমন এক্স এর সঙ্গে ওয়াই টানতাম, এখানে আমি এক্স এর সঙ্গে এক্স ডটের টানবো, এক্স এর সঙ্গে এক্স ডটের টানবো, এবং সেটা কেমন পাবো গ্রাফটা? এই দেখো এইরকম গ্রাফটা পেয়ে যাচ্ছে, এই যে এই গ্রাফটা হবে এটা নিচের দিকে এক্স ডট সমান মাইনাস এক্স স্কোয়ার, উপরের দিকে এক্স অ্যাক্সিস নেওয়া হয়েছে, এটা এক্স অ্যাক্সিস নেওয়া হয়েছে। এবার প্রথম কোশ্চেন হচ্ছে, এসব ভুলে যাও, যে প্রথমে তাহলে আমি এই যে এই অরিজিনটা ফিক্সড পয়েন্ট করছি গো, এটা আমি স্টেবল না হলে স্টেবল ডিসকাস করব, অনলাইন ক্লাস মানে সোর্স না বলছি স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলছি অবশ্যই স্যার এখানে সোর্স বা সিঙ্ক বলবো কি করে, মানে যাই করি সেখানে পজিটিভ বসালে নেগেটিভ বসালে দুই ক্ষেত্রে তো এক্স ডট নেগেটিভ আসবে। দাঁড়াও 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 দাঁড়াও, অবশ্যই অবশ্যই তোমার সব সময় যে সোর্স বা সিঙ্ক হবে তার তো কোনো গ্যারান্টি নেই, তার তো কোনো গ্যারান্টি নেই। তোমরা নিশ্চয়ই অনার্সে যেমন ডেফিনেশন করতে অড ফাংশন আর ইভেন ফাংশন, ফাংশন মাত্রই কি অড বা ইভেন? অ্যান্সার হচ্ছে নো, ফাংশন মানে অড বা ইভেন নয়। তবে আমরা কখনো কখনো অড ফাংশন বা ইভেন ফাংশন এইভাবে পার্টিকুলার টাইপে তাকে ক্লাসিফিকেশন করতে পারি। তেমনি এক্ষেত্রেও পয়েন্ট মানি সেটা স্টেবল বা আনস্টেবল একদম নয়, একদম নয়। সেটাই এখানে দেখবে, সেটাই এখানে প্রতিফলিত হচ্ছে। দেখো আমার যদি যদি 0 ডান দিকে মান নিই, ফিক্সড পয়েন্ট হয়ে গেছে 0, মনে মনে অ্যান্সারটা করে নাও। এইগুলো সব হচ্ছে কি, শোনো, সাবজেক্টটা হচ্ছে খুব সহজ আবার খুব কঠিন বলে দিলাম। আর এইটা তোমাদের বুঝতেই পারছো, তোমাদের এই সেমিস্টারে আর একটা পাবে, যেটা ওল্ড সেমিস্টারে ওরা ফোর্থ সেমিস্টারে সেটা আলাদা পেপার হিসেবে পাবে। এখানে তোমরা একই সঙ্গে পাচ্ছ, তো গ্রুপে তো ইয়েতে ভাগ, দুটো পেপারে ভাগ। তো যে জিনিসটা বলছিলাম যে এক্স এ এক্স ডট সমান মাইনাস এক্স স্কোয়ার নিয়ে, তাহলে এক্স স্কোয়ার মানটা সব সময় পজিটিভ কোয়ান্টিটি, তাহলে তাহলে মাইনাস এক্স স্কোয়ার মানটা সব সময় নেগেটিভ কোয়ান্টিটি, মানে হচ্ছে লেস দেন 0। তাহলে তাহলে কি পাচ্ছি, এক্স ডট সমান মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 নাও, লেস দেন 0 নাও। এক্স ডটের মান সব সময় কিভাবে, এক্স ডট মানে ভেলোসিটি রিপ্রেজেন্টেটিভ, সেটা লেস দেন মানে নেগেটিভ। তাহলে দেখো এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, ফিগারে অ্যারোটা কোন দিকে দেওয়া আছে, নেগেটিভ দেওয়া আছে।
তাহলে এটা কি সোর্স হলো? অ্যান্সার হচ্ছে নো। এটা কি সিঙ্ক হলো? অ্যান্সার হচ্ছে নো। এটা সোর্সও নয়, সিঙ্ক। পরিষ্কার লেখা আছে neither source nor sink, neither source nor sink। ওকে, তাহলে আমি কি পেলাম? যে আমি ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন করতে যে প্রথম যে ফিক্সড পয়েন্ট প্যারামিটার মিউকে 0 ধরে একটাই তাকে ফিক্সড পয়েন্টে করলাম, তা সেই ফিক্সড পয়েন্টে কিন্তু ফ্লোটা সবসময় নেগেটিভ ডিরেকশনে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অরিজিন যে ফিক্সড পয়েন্ট সেটা কখনো সোর্সও হচ্ছে না, সিঙ্কও হচ্ছে না। এবারে আমি পরের কেস মিউ গ্রেটার দ্যান 0 করছি। মিউ যখন গ্রেটার দ্যান 0 তখন ফিগারটা কেমন হবে? তুমি মনে মনে মিউ এর একটা মান ধরে নাও, মিউ সমান 1 ধরো, মিউ সমান 1 ধরো। আচ্ছা, মিউ সমান যদি 1 ধরো তখন বুঝতে পারছো গ্রাফটা এদিকে x টেনেছি, এদিকে x ডট টেনেছি, তখন গ্রাফটা কি দাঁড়াচ্ছে? x ডট সমান x মাইনাস x স্কয়ার, x মাইনাস x স্কয়ার, x মাইনাস x স্কয়ার। তো এই গ্রাফে দেখতে পাচ্ছ দুটো ফিক্সড পয়েন্ট তো আছে, দুটো ফিক্সড পয়েন্ট পাচ্ছ। মিউ সমান 1 ধরলে একটা ফিক্সড পয়েন্ট পাচ্ছে 0 আর একটা ফিক্সড পয়েন্ট পাচ্ছে 1। সোজা কথায় এই গ্রাফে যে দুটো ফিক্সড পয়েন্ট সেটা হচ্ছে তো 0 আর মিউ ফিক্সড পয়েন্ট, কারণ সেখানে কি x ডটটা 0। তাহলে স্বভাবতই দেখতে পাচ্ছ বাকিটা কি হবে? বাকিটা যদি যে কোনো একটা ভ্যালু নাও x এর, আমি যদি বলি x ডট সমান x মাইনাস x স্কয়ার, তার গ্রাফটা কেমন হবে? এই যে ফিগারে যেমন দেখিয়েছি সেই রকম, ফিগারে যেমন দেখিয়েছি সেই রকম। এবার এই পয়েন্টটা অবশ্যই মিউ হবে। এই মিউ এর মান তুমি মনে মনে এখানে 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 5 ধরতে পারো, যা খুশি ধরতে পারো। এইটা হচ্ছে x ডট সমান মিউ x মাইনাস x স্কয়ার, তার গ্রাফ। বলো গ্রাফটা কে বুঝতে পারছো না বলো? আমি যদি বলি y সমান x মাইনাস x স্কয়ার, y সমান x মাইনাস x স্কয়ার, এখানে y এর পরিবর্তে কি দেওয়া হচ্ছে? x ডট। সেইভাবে গ্রাফটা এখানে টানা হয়েছে। এবারে আমি যখন দুটো ফিক্সড পয়েন্ট, একটা হচ্ছে 0 একটা হচ্ছে মিউ, এই জায়গাকে যে 0 একটা ফিক্সড পয়েন্ট, একটা হচ্ছে মিউ। তোমাকে মিউ সমান 1 বলেছি, ধরতে, কারণ ক্যালকুলেশন করার সুবিধা হবে। এবারে বলো 0 ফিক্সড পয়েন্টটা, সেই 0 ফিক্সড পয়েন্টে আমি যখন স্টেবিলিটি ডিসকাস করব, তারপরে 0 পয়েন্টে x ডটের ভ্যালু বার করব। 0 পয়েন্টে তো x ডটের ভ্যালু 0, কিন্তু 0 যখন ডান দিকে হবে, 0 যখন ডান দিকে মানে 0 প্লাস, তখন x ডটের মানটা কত হবে? পজিটিভ না নেগেটিভ? গ্রেটার দ্যান 0, পজিটিভ। তার সেই জন্য অ্যারোটা এইদিকে দেওয়া চাই, দেখো এই যে অ্যারোটা। আবার যখন 0 এর মাইনাস মান, x এর মান 0 মাইনাস, তখন দেখো x ডটের মানটা নেগেটিভ এবং এইদিকে। তার মানে অরিজিনটা এখানে কি হয়ে গেল? তার মানে অরিজিনটা কি হয়ে গেল বলো? অরিজিনটা সোর্স। তাহলে এখানে বুঝতে পারছো আগে যেখানে মিউ সমান প্যারামিটার 0 ধরে, অরিজিনটা কিন্তু সোর্সও হলো না, সিঙ্কও হলো না। কিন্তু মিউ প্যারামিটার যখন গ্রেটার দ্যান 0 ধরলে তখন পয়েন্টটা হয়ে গেল সোর্স। তাহলে ডিনামিক্যাল সিস্টেমটা দেখো, প্যারামিটার মিউ তার চেঞ্জের সঙ্গে কিভাবে তার বাইফার্কেশন হলো, আবার নেক্সট আমি যখন মিউ পয়েন্টে তার স্টেবিলিটি ডিসকাস করব, মানে একটা মান নেব মিউ প্লাস আর একটা মান নেব মিউ মাইনাস। তোমরা যেমন সেই রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট করতে, তো মিউ প্লাস মিউ মাইনাস মান না নিয়ে আমি তোমাকে সেই জন্য বলেছি মিউ এর মান কি ধরে নিতে? 1 ধরে নিতে। মিউ এর মান 1 ধরে নাও। মিউ এর মান যদি 1 ধরে নাও, মিউ এর মান 1 ধরে নিয়ে যে ক্যালকুলেশনে আসছে
তাহলে যখন 1 প্লাস আর 1 মাইনাস, 1 প্লাস আর 1 মাইনাস, তখন কেমন চিত্রটা দেখাচ্ছে? 1 প্লাসে কত আর 1 মাইনাসে কত? x ডটে 1 প্লাসে কত বলো? নেগেটিভ নেগেটিভ। সেই জন্য মিউ এ যখন ডান দিকে যাচ্ছি তখন ফোটা অ্যারোটা এই দিকে নেগেটিভ দিকে, আবার মিউ এ যখন জাস্ট বাম দিকে তখন এই দিকে, তখন মানটা কি পজিটিভ হচ্ছে, তাই এই দিকে। তাহলে মিউ পয়েন্টটা মানে 1 পয়েন্টটা তাহলে কি দাঁড়ালো বলো? সিঙ্ক দাঁড়ালো। সিঙ্ক মানে স্টেবল আর সোর্স মানে আনস্টেবল। সোর্স মানে লাস্ট কেস কি করা হয়েছে? মিউ লেস দ্যান 0 করা হয়েছে। মিউ লেস দ্যান 0 তে ঠিক গ্রাফটা যেন উল্টে গেছে, দেখো সব এরকম করে উল্টে গেছে গ্রাফটা। এখানে তো আর মিউ স্কয়ার নাই, আগে মিউ স্কয়ার পেয়েছিলে, সেই জন্য সবসময় দুদিকে থাকছিল। এখানে সবসময় মিউটা হয় ডান দিকে থাকবে না বাম দিকে থাকবে। এবং সেম ভাবে তুমি মিউ এর মান লেস দ্যান 0 মানে মিউ সমান -1 করতে পারো, মিউ সমান -1 করতে পারো, দিয়ে ক্যালকুলেশন করে এই গ্রাফটা। এবং এখানেও দেখো এখানে কেমন দাঁড়াচ্ছে? এখানে অরিজিনটা কি দাঁড়িয়েছে? বলো? অরিজিনটা দাঁড়িয়েছে সোর্স। অরিজিন আর এই যে অরিজিন, হ্যাঁ অরিজিনটা দাঁড়িয়েছে সিঙ্ক, সরি হ্যাঁ অরিজিনটা দাঁড়িয়েছে সিঙ্ক মানে স্টেবল। অরিজিনটা হচ্ছে সিঙ্ক মানে স্টেবল। আর এই যে মাইনাস মিউ পয়েন্টটা কি দাঁড়িয়েছে বলো? সোর্স মানে আনস্টেবল। সোর্স মানে আনস্টেবল। কেস 1, কেস 2, কেস 3 হয়ে গেল। এইভাবে লেখা আছে মিউ এর মান -1 তো ধরে তুমি করতে পারো। এখানে লেট মিউ লেস দ্যান 0 মানে -1 লেস দ্যান 0 মনে তুমি ক্যালকুলেশন করছো। বাইফারকেশন ডায়াগ্রাম সবগুলোর সামারি হচ্ছে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা। The bifurcation diagram is given below বলে এই ডায়াগ্রাম। আমি আগে ডায়াগ্রামটা বোঝাই নিয়ে পিচ ফর বাইফারকেশনের ডায়াগ্রামটা বোঝাইনি, আমি এইটার পরে ওই ডায়াগ্রামটা কিন্তু বোঝাবো। বলো বাইফারকেশন ডায়াগ্রামটা কে বুঝতে পারলে আর কে বুঝতে পারলে না বলো? বাইফারকেশন ডায়াগ্রামটা স্যার ওখানে যে নিউ 1 ধরে নিয়ে প্যারাবোলাটা যে করেছেন ওটা কি এমনি রাফলি 0-র মধ্যে দিয়ে আঁকানো হচ্ছে? কারণ 0-র মধ্যে দিয়ে তো সবসময় যাবে না। কেন 0-এর মধ্যে দিয়ে যাবে না? মিউ এর মান যাই ধরো না কেন, তোমার x ডট সমান কি ধরেছো? সব সময় তো অরিজিন দিয়ে পাস করবে। এই গ্রাফটা টানছো, কারণ এখানে তো x কমন নিলেই তো হয়ে যাচ্ছে। তুমি ডিনামিক্যাল সিস্টেমটাতে কি আছে? ডিনামিক্যাল সিস্টেমটাতে আছে x ডট সমান মিউ x মাইনাস x স্কয়ার। তাহলে তুমি যদি x কমন নাও তাহলে কত হচ্ছে? মিউ মাইনাস x। তাহলে x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু মিউ। সব সময় তো অরিজিন দিয়ে পাস করবে। কেন বলে যে অরিজিন দিয়ে পাস করবে না? অরিজিন দিয়ে পাস করবে না তুমি কেন বললে? x সমান 0 তো সব সময় হচ্ছে, x সমান 0 তুমি সব সময় পাচ্ছ। বলো তুমি কোন ডায়াগ্রামটা বুঝতে পারছো না? আমি পরিষ্কার করব কোন ডায়াগ্রামটা তুমি কেস 1 হ্যাঁ স্যার 0-র মধ্যে দিয়ে পাস করবে। কেস 1, কেস 2, কেস 3 কোন ডায়াগ্রামটা বুঝতে পারছো? সবসময় 0-এর মধ্যে দিয়ে পাস করবে। হ্যাঁ সবসময় 0-এর মধ্যে দিয়ে পাস করবে। আর প্যারাবোলা হয়, সোজা প্যারাবোলা হয়। কোন টাইপের ফিগার প্যারাবোলা হয়? সোজা কথা যে আমার যদি দুটো পয়েন্টে একই ভ্যালু পাই আর দুটো পয়েন্টে একই ভ্যালু, মানে ধরো x1 পয়েন্টে fx এর মান আর x1 পয়েন্টে fx এর মান 0, x2 পয়েন্টে fx এর মান 0। তার মানে কি x1 আর x2 এই দুটো পয়েন্টে x অ্যাক্সিস কে টাচ করছে। আর বাকি আমি সবসময় টেস্ট করব প্যারাবোলা হওয়ার জন্য যে x1 প্লাস x2 বাই 2 পয়েন্টে fx এর মানটা, x1 প্লাস x2 বাই 2 পয়েন্টে মানটা যদি দেখবে বেশিরভাগ ডায়াগ্রামের ক্ষেত্রে প্যারাবোলা যেগুলো হবে সেগুলো হয় ম্যাক্সিমাম নাহলে মিনিমাম।
ম্যাক্সিমাম বা মিনিমাম মানেই হচ্ছে কি, সেটা প্যারাবোলা। প্যারাবোলা মানেই তো এরকম যে একটা পয়েন্ট থাকছে ম্যাক্সিমাম বা মিনিমাম, যেটাকে ভার্টেক্স বলছো, যেটাকে আমরা ভার্টেক্স বলছি। আচ্ছা, সেই জিনিসটা নয়, আমার মেন কোশ্চেন হচ্ছে এবার আমাকে বলো, ব্যাখ্যা করো দেখিনি, এই যে আসল প্রবলেমটাতে কোন জিনিসটা আছে, এই যে বাইফার্কেশন ডায়াগ্রাম, বাইফার্কেশন ডায়াগ্রাম, বাইফার্কেশন ডায়াগ্রাম, দেখো বাইফার্কেশন ডায়াগ্রামটা হচ্ছে কি, ওটা হচ্ছে ডিনামিক্যাল সিস্টেমের হার্ট বলতে পারে। মানে ওই বাইফার্কেশন ডায়াগ্রামে তোমাকে ডিনামিক্যাল সিস্টেমটা কি ধরনের ডিনামিক্যাল সিস্টেম সেটা তোমাকে বোঝাবে। বাইফার্কেশন ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যার সাহায্যে ডিনামিক্যাল সিস্টেমটার গোটা ক্যারেক্টার তুমি বুঝতে পারবে। প্রথমত হচ্ছে বাইফার্কেশন ডায়াগ্রাম টানবো কিভাবে, বাইফার্কেশন ডায়াগ্রাম টানবো কিভাবে। বাইফার্কেশন ডায়াগ্রামটা কোন দুটো ভেরিয়েবলের ভিতরে টানা হবে সেটা আগে ক্লিয়ার করো। বাইফার্কেশন ডায়াগ্রামটা আমি যে ডিনামিক্যাল সিস্টেমটা নিচ্ছি, সেই ডিনামিক্যাল সিস্টেমটায় সবসময় একটা প্যারামিটার থাকছে মিউ। সেই ডিনামিক্যাল সিস্টেমটার সবসময় একটা প্যারামিটার থাকছে মিউ। যে প্যারামিটারটা ডিনামিক্যাল সিস্টেমের ফিক্সড পয়েন্টটা স্টেবল না আনস্টেবল সেটা কিন্তু ডিটারমাইন করে দিচ্ছে। আমি যদি ওই প্যারামিটার মিউ আর ফিক্সড পয়েন্ট এক্স স্টার, প্যারামিটার মিউ আর ফিক্সড পয়েন্ট এক্স স্টার, এদের মধ্যে যে ডায়াগ্রামটা আনবো সেই ডায়াগ্রামটা হচ্ছে বাইফার্কেশন ডায়াগ্রাম। আমি সিস্টেমটা করছি কি, বাইফার্কেশন সিস্টেম ডিসকাস করছি, তাই একে বলছি বাইফার্কেশন ডায়াগ্রাম। আমার বাইফার্কেশন ডায়াগ্রাম টানতে গেলে তাহলে মিউ এর বিভিন্ন ভ্যালুর জন্য আমাকে কি করতে হবে, এক্স স্টার এর বিভিন্ন মান বার করতে হবে। এক্স স্টার মানে ফিক্সড পয়েন্ট। তার জন্য আমাকে আগে তিনটে কেস কিন্তু সব সময় ডিসকাস করতে হবে। সেই তিনটে কেস কিভাবে ডিসকাস করব, যে কোনো বাইফার্কেশন সিস্টেমে কিন্তু বলছি, যে কোনো বাইফার্কেশন সিস্টেমে তোমাকে এখানে প্রত্যেক সালে বলে দিচ্ছি আরবিটারি যে কোনো বাইফার্কেশন দিয়ে দেবে। এখন সেই জিনিসগুলো যদি তুমি না বুঝো কিছুই করতে পারো, আর বুঝলে অতি সহজ। যে আমাকে তিনটে কেস ডিসকাস করব, মিউ গ্রেটার দ্যান 0, মিউ লেস দ্যান 0 আর মিউ ইকুয়াল টু 0। তিনটে কেস থেকে কিন্তু আমি তিন ধরনের স্টেবিলিটি পাচ্ছি, সোর্স সিঙ্ক মানে স্টেবল আনস্টেবল বা কিছুই নয়। এখন প্রথমে যখন কেস 1, কেস 2, কেস 3 করেছি, সেখানে যে ডায়াগ্রামটা টেনেছি তার নাম হচ্ছে ফেজ ডায়াগ্রাম। সেটা কিন্তু বাইফার্কেশন ডায়াগ্রাম নয়। তো সেই ফেজ ডায়াগ্রামটা তোমাকে কি বলে দিচ্ছে, কার সঙ্গে কার টানছি, সেখানেও কিন্তু এক্স ডট আছে, এখানেও এক্স ডট আছে, এক্স ডট এক্স ডট আছে, ওখানে এক্স ডট আছে আর এক্স আছে। কেস 1, কেস 2, কেস 3 যেটা ডিসকাস করেছি সেটা দেখো, এক্স ডট মানে ভেলোসিটি আর আছে এক্স দিয়ে, ওখানে মিউ এর কোনো পার্টিকুলার ভ্যালু ধরে, তিন টাইপের ভ্যালু, 0, গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0 ধরে আমি সেক্ষেত্রে এক্স পয়েন্টগুলো স্টেবল
or unstable or neither stable nor unstable, কিছুই নয়, সেসবগুলো ডিসকাস করেছি। তারপর আমি আসছি, এইবার আমি আসতে পারবো কিতে বাইফারকেশন ডায়াগ্রাম, এবং যে ডায়াগ্রামটা একদিকে টানবো মিউ আর একদিকে টানবো এক্স স্টার। মিউ এর সঙ্গে এক্স স্টার এর ডায়াগ্রাম, ফিগারটা দেখতে পাচ্ছ, তুমি বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ ফিগার, বুঝতে পারছো না। দেখো তাহলে মিউ এর সঙ্গে এক্স স্টারের ডায়াগ্রাম। প্রথম কোশ্চেন হচ্ছে কি বলো, প্রথম কোশ্চেনগুলো অ্যান্সার দেবে ডায়াগ্রাম। আমি তোমাকে একটা কোশ্চেন বলছি, অ্যান্সার দাও। মিউ সমান 0-তে মিউ সমান 0, এক্স স্টার সমান কত? ওকে, বেস 0। মিউ সমান 1-এ এক্স স্টার সমান কত? 0 আর 1। মিউ সমান 1-এ এক্স স্টার সমান কত? 0 আর 1। 0 আর 1। তার মানে মিউ সমান 1, এক্স স্টার সমান 1 পাচ্ছ, আর একটা মান 0 পাচ্ছ। ওকে, মিউ সমান 2-তে এক্স স্টার সমান কত? 0 আর 2। 0 আর 2, মানে মিউ সমান 2-তে এক্স স্টার সমান 2। এইভাবে মিউ এর মান যখন পজিটিভ হবে, এক্স স্টারের মান পজিটিভ, মিউ এর মান যখন পজিটিভ, এক্স স্টারের মানও পজিটিভ। এবং ডায়াগ্রামটা কেমন হচ্ছে? মিউ সমান 1-এ এক্স সমান 1, মিউ সমান 2-তে এক্স সমান 2, মিউ সমান 3-তে এক্স সমান 3। তাহলে বুঝতে পারছো মিউ আর এই এক্স স্টারের ভিতরে পজিটিভ কোয়াড্রেন্ট 1-এ, ফার্স্ট কোয়াড্রেন্ট 1-এ যে ডায়াগ্রামটা হবে, সেই ডায়াগ্রামটা মিউ সমান এক্স স্টার। এবং এদের ছবিতে দেখতে পাচ্ছ মিউ সমান ওয়াই সমান এক্স বলি, যদি ওয়াই সমান এক্স যদি বলি, তাহলে ডায়াগ্রাম কেমন হয়? এরকম স্ট্রেট লাইন 45 ডিগ্রি। স্যার মূল বিন্দু আমি সরলরেখা। আচ্ছা, এইবারে মূল বিন্দুগামী সরলরেখা। এইবারে দেখো এইখানে একটা জিনিস লেখা আছে, স্টেবল কথাটা ফার্স্ট কোয়াড্রেন্টে স্টেবল কথাটা লেখা আছে। এইটাই হচ্ছে এখানে মেইন জিনিস, স্টেবল না আনস্টেবল। গ্রাফটা বড় কথা নয়, স্টেবিলিটিটা হচ্ছে বড় জিনিস, বলো এখানে কেন স্টেবল করা হয়েছে? মিউ এর মান যখন গ্রেটার দেন 0, তখন ফিক্সড পয়েন্টটা স্টেবল হয়েছিল। এক্স স্টার সমান মিউ, যে ফিক্সড পয়েন্টটা, মিউ এর মান যখন গ্রেটার দেন 0, তখন দেখো এক্স স্টার সমান মিউ। এই যে মিউ এর মান গ্রেটার দেন 0, S2 তে চলে এসো, মিউ এর মান গ্রেটার দেন 0। ওকে, মিউ এর মান গ্রেটার দেন 0, তাহলে এক্স স্টার সমান মিউ, এই যে এক্স স্টার সমান মিউ, এটা কি হয়েছিল? এই যে লেখা আছে কি সিঙ্ক মানে কি গো? স্টেবল না আনস্টেবল? সিঙ্ক মানে স্টেবল। তাই আমার এখানে
এই চিত্র হয়েছে, এই চিত্র। এবার চলে আসছি মিউ এর মান যখন লেস দেন জিরো, মিউ এর মান যখন লেস দেন জিরো মানে মিউ সমান যখন -1, তখন এক্সটার সমান কত? -1। মাইনাস জিরোটা তো ছেড়ে দাও না, জিরোটা তো সবসময় আমি তো এক্সটার সমান 0, মিউ, এক্সটার সমান 0, মিউ, জিরোটা একেবারে ফিক্সড। তুমি মিউ যখন -2 নিচ্ছ, এক্সটার সমান -2, তার গ্রাফটা কেমন হবে? থার্ড কোয়াড্রেন্টে হবে, দুটোই নেগেটিভ থার্ড কোয়াড্রেন্টে হবে। এবং যখন মিউ লেস দ্যান 0 তখন কি পেয়েছিলে? সোর্স পেয়েছিলে। মিউ লেস দ্যান 0 তখন এই যে এই পয়েন্টটাতে কি পেয়েছিলে? যে মাইনাস মিউ অ্যারোটা এইদিকে মানে মাইনাস মিউটা সোর্স পেয়েছিলে, আনস্টেবল পেয়েছিলে। এই দেখো এই যে ক্রিটিক্যাল পয়েন্ট এক্সট্রা সমান 0 ইজ সিং, এটা ক্রিটিক্যাল পয়েন্ট সোর্স এন্ড আনস্টেবল। তাহলে এই দিক বরাবর যখন এসে গেছে, তখন সেটা কি হয়েছে বলো? আনস্টেবল। তাহলে এই যে স্ট্রেট লাইনটা এক্স স্টার সমান মিউ, এই স্ট্রেট লাইনটাতে যখন ডিনামিক্যাল সিস্টেমটা যাবে, তখন দেখতে পাচ্ছ এই জায়গা থেকে যখন যেতে মিউর বিভিন্ন মানে যা মিউর বিভিন্ন মান হচ্ছে, ফিক্সড পয়েন্টটা চেঞ্জ হতে এরকম যে এটা আনস্টেবল ছিল এই অরিজিন, এখানে অরিজিনটাকে দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যাকচুয়ালি অরিজিনটাতে আমার যখন মিউ সমান 0 তখন কিন্তু এক্সট্রাটা বলা আছে নাইদার সোর্স নর সিঙ্ক। কারণ কি? এটা অরিজিনে তুমি যখন এই লাইন দিয়ে আসছো, তখন বাঁ দিকটা আনস্টেবল, ডান দিকটা স্টেবল। কেমন বাইফার্কেশন হচ্ছে। এইবারে তুমি যদি বলো এক্স স্টার সমান তুমি 0 নিলে এক্স স্টার সমান 0 নিলে, আচ্ছা বলো তো এক্স স্টার সমান 0 নিয়েছো, মিউ এর মান 1, মিউ এর মান 2, মিউ এর মান 3, তখন স্টেবল না আনস্টেবল? মিউর মান 1 এতে তো স্টেবল, মিউর মান গিয়ে তো স্টেবল। তোমাকে আমি কি বলেছি? এই দেখো স্যার ওটা আনস্টেবল হবে। কেন আনস্টেবল হবে? মিউ এর মান 0 নিয়েছো, সরি এক্স এর মান যখন এক্স স্টার সমান 0 যখন নিচ্ছ, এক্স স্টার সমান এই লাইনটা কি রিপ্রেজেন্ট করছে বল? এই লাইনটা তোমার কি রিপ্রেজেন্ট করছে? এই লাইনটার ইকুয়েশন কি বলো? এই লাইনটার ইকুয়েশন কি? এই যে এই দিক বরাবর যে মিউ গেছে, মিউ অ্যাক্সিসটার ইকুয়েশন কি? x star equal to 0. ওকে, এক্স স্টার সমান 0। ওকে, তাহলে এক্স স্টার যখন 0 নিচ্ছ, এক্স স্টার যখন 0 হচ্ছে, তখন কি ঘটছে? mu এর পজিটিভ আর নেগেটিভ দুটোই দেখতে হবে। মিউ এর পজিটিভ আর নেগেটিভ দুটোই দেখতে হবে। আচ্ছা মিউ এর পজিটিভে স্টেবল না আনস্টেবল? আচ্ছা মিউ এই যে কেস 3 তে মিউ এর নেগেটিভে কি পেয়েছো? আনস্টেবল। তাহলে মিউ এর নেগেটিভে আনস্টেবল, এটা ভুল করেছে, এটা আনস্টেবল হবে, এটা আনস্টেবল হবে, মিউ এর নেগেটিভে আনস্টেবল। এখানে স্টেবলটা কেটে দাও, এটা কি করবে বলো? আনস্টেবল করবে। আর এটা কি হবে? মিউ এর মান গ্রেটার দ্যান 0 তে এটা স্টেবল। ফিগারটা ভুল করেছে, এটা আনস্টেবল হবে, এটা স্টেবল হবে, এটা দাও।
এবার আমি আচ্ছা এটা ক্লিয়ার হলো, এই বাইফার্কেশন ডায়াগ্রামটা ক্লিয়ার হলো, কোনখানটা ক্লিয়ার হয়নি বলো? আচ্ছা বেশ, আরো ক্লিয়ার হবে। প্রথম প্রবলেম পিচফর্ক বাইফার্কেশন, এই যে এই গ্রাফটা নিশ্চয়ই মনে আছে, এই গ্রাফটা ক্লিয়ার হলে সব ক্লিয়ার হয়ে যাবে। তিনটে কেস পিচফর্ক বাইফার্কেশনে তিনটে কেস হয়েছিল, ডিসকাস পিচফর্ক বাইফার্কেশন। তিনটে কেসে প্রথম কেস কি ছিল? বলো, তিনটে কেসের মধ্যে প্রথম কেস কি ছিল? মিউ ইকুয়াল টু 0 ছিল। তখন কি ছিল? এক্স স্টার সমান 0, তখন ফিক্সড পয়েন্ট একটাই, এক্স স্টার সমান 0, এবং তুমি এই ফিক্সড পয়েন্ট এনেছিলে। এই ফিক্সড পয়েন্টটা কি হয়েছিল বলো? আরে ডায়াগ্রাম দেখে বলো, স্টেবল কি গো? কালকে করেছি তো, এটা স্টেবল তো, এতে আরোটা এদিকে আসছে এইদিকে আসছে, তার মানে এখানে কি আছে? সিঙ্ক আছে, এটা স্টেবল। তাহলে কিন্তু মনে থাকে জানো, এক্স স্টার সমান 0 তে স্টেবল, মিউ সমান 0 তে স্টেবল। কেস 2 তে এসো, মিউ যখন গ্রেটার দ্যান 0, মিউ যখন গ্রেটার দ্যান 0, মিউ যখন গ্রেটার দ্যান 0 তখন স্টেবল। এই যে এদিকে একটা পাচ্ছ, এদিকে একটা, মিউ গ্রেটার দ্যান 0 তে স্টেবল। মিউ গ্রেটার দ্যান 0 মানে মিউ মানে 1 2 3 1.3 1.4 এইরকম। আবার এখানে কেস 3 তে মিউ লেস দ্যান 0, সেক্ষেত্রে কিন্তু ডিনামিক্যাল সিস্টেমটার একটাই ক্রিটিক্যাল পয়েন্ট, কি? এক্স স্টার 0, সেটা কি? স্টেবল। তাহলে কি পেলে? প্রথমত হচ্ছে কি আমার এই ডায়াগ্রামটায় মিউ এর মানটা নেগেটিভ হবে, বুঝতে পারলে না? আচ্ছা বলো, সিম্পল আনসার। মিউ এর মান 1 হলে, এক্স স্টার তার ভ্যালু কত? 0 1 আর -1। 0 1 আর -1। ভেরি গুড। মিউ এর মান 2 হলে এক্স স্টারের মান কত হবে? √2 -√2। 0√2 মাইনাস। মিউ এর মান 3 হলে এক্স স্টারের মান কি হবে? 0√3 -√3। তাহলে ওর যদি গ্রাফ টানো, সেই গ্রাফটা কেমন দেখতে হবে? প্যারাবোলার আকৃতি অরিজিন দিয়ে পাস করছে। এই ফিগারটা কি আছে? মিউ এর মান গ্রেটার দ্যান 0 তে, এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এটা কি প্যারাবোলা? কি গো প্যারাবোলা?
এবার সেই প্যারাবোলায় আমি যদি বলি এটা প্যারাবোলা ফিগারটা বুঝতে পারলো, মিউ এর মান গ্রেটার দ্যান 0 তে প্যারাবোলা। আমি মিউ এর মান গ্রেটার দ্যান 0 টা আগে ডিসকাস করছি। মিউ এর মান গ্রেটার দ্যান 0 তে এক্স স্টারের সঙ্গে মিউ রিপ্রেজেন্ট করছে প্যারাবোলা, সেটা দেখেছি। প্যারাবোলার উপর পয়েন্ট একটা আছে 1 মাইনাস 1, প্যারাবোলার উপর পয়েন্ট আছে 1 মাইনাস 1। সেই পয়েন্টটা স্টেবল না আনস্টেবল? স্টেবল। কারণ কি মিউ এর মান যখন গ্রেটার দ্যান 0 তখন তুমি কি করেছো, কেস 2 তে চলে এসো। কেস 2 তে চলে এসো। মিউ এর মান যখন গ্রেটার দ্যান 0 তখন এই যে পয়েন্টগুলো হচ্ছে প্লাস মাইনাস রুট মিউ সব সময় দেখো স্টেবল হচ্ছে, প্লাস মাইনাস রুট মিউ সব সময় স্টেবল। তাই আমার ডায়াগ্রামে এইটা হচ্ছে সব সময় স্টেবল। এই যে স্টেবল লেখা আছে দেখতে পাচ্ছ ওই ডায়াগ্রামের উপর, স্টেবল। এবার আসি মিউ সমান 0 তে কি কেস হলো, সরি এক্স স্টার সমান 0 তে কি কেস হলো। এক্স স্টার সমান 0 নিয়েছো, স্টেবলই তো হয়েছে। এক্স স্টার সমান যখন 0 নিয়েছো, মিউ এর যাই মান হোক না কেন, এক্স স্টার সমান 0 নিয়েছো, এক্স স্টার সমান যখন 0 নিচ্ছ মানে ফিক্সড পয়েন্টটা যখন 0 নিচ্ছ, তখন মিউ এর যে কোনো মানের জন্য কি ঘটছে বলো? মিউ এর মান যখন পজিটিভ তখন কি হচ্ছে? আনস্টেবল। হুম, আনস্টেবল। আনস্টেবল হবে কেন? যখন মিউ এর মান 0 থেকে বড় তখন এক্সট্রা থাকবে, তখন আনস্টেবল হবে। যখন মিউটা গ্রেটার দ্যান 0 তখন আমার ফিক্সড পয়েন্টটা আনস্টেবল। এবার আমাকে নেক্সট কেস বলো, মিউ এর মান যখন লেস দ্যান 0। আনস্টেবল। না, আমি বলছি মিউ এর মান লেস দ্যান। একটা যদি 0 হয় তাহলে স্টেবল। আচ্ছা, তখন ফিক্সড পয়েন্ট কি বলো? এক্সট্রা সমান 0ই তো হচ্ছে, একটাই ফিক্সড। তখন এক্সট্রা সমান 0, তখন এক্সট্রা সমান 0। তাই এই দিকে বাঁ দিকে মিউ এর মান লেস দ্যান 0 তে বাঁ দিকে কোনো প্যারাবোলা হয়নি। এই দিকে মিউ এর মান লেস দ্যান, মিউ এর মান লেস দ্যান 0 তে, তাই এখানে কোনো প্যারাবোলার ফিগার নেই। কারণ হচ্ছে কি এক্স স্টার তো এক্সিস্ট করছে না, তখন একমাত্র এই অরিজিনটাই তো থাকছে। এবং তখন কি হবে, মিউ এর মানটা নেগেটিভে স্টেবল হচ্ছে, সেই জন্য এটা স্টেবল লেখা হয়েছে। বলো আর কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে? বলো বলো কার কোনটা অসুবিধা হচ্ছে বলো। সব ক্লিয়ার? কোনখানে অসুবিধা হচ্ছে বলো।
ওকে, আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি পিচ ফর্ক বাইফার্কেশন ডিসকাস করা আছে, ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন ডিসকাস করা আছে। কিন্তু বাইফার্কেশন বলেছিলাম তিন টাইপের, পিচ ফর্ক, স্যাডেল নোড, আর থার্ড হচ্ছে ট্রান্সক্রিটিক্যাল। এইখানটায় দেখো স্যাডেল নোডটা নেই, স্যাডেল নোড এটাকে ডিসকাস এইখানে করা নেই। কেউ অ্যান্সার দিতে পারবে কেন করা নেই? আজ পিডিএফ ছিল। হ্যাঁ, অন্য পিডিএফ আছে, এই পিডিএফটা নেই। তার কারণ হচ্ছে ওদেরকে যখন এটা ক্লাস নিয়েছিলাম ওদের সেবারে স্যাডেল নোটটা পড়ে গিয়েছিল, সেই জন্য ক্লাস নেওয়ার সময় বলেছিল স্যার স্যাডেল নোট পড়ে গেছে, ওটা ডিসকাস করবেন না, সেই জন্য এখানে বাদ করেছি। যাই হোক, ওটা পরের গুলোতে আছে, সেগুলোতে আমি করে দেবো। তিনটি করতে হবে। দেখো এই একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে তোমাদের স্যাডেল নোটটা বাদ রইলো, স্যাডেল নোটটা করে দেবো, অবশ্যই করে দেবো, কোনো পিডিএফ আছে। বলছে prove that the dynamical system x dot সমান minus y plus x into এটা, y dot সমান x plus y into এটা has a closed orbit, has a closed orbit। closed orbit ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে নাও। closed orbit ব্যাপারটা কি বলেছিলাম? আপনি বলেছিলাম যে বদ্ধ ঘরের মধ্যে যদি পাখা চালাও সেখানে কন্টিনিউয়ামটা রোটেট করছে, ওই যে কন্টিনিউয়ামটা রোটেট করছে সেটা কিন্তু বাইরে যেতে পারছে না, সেটা কিন্তু ক্লোজড অরবিট। কিন্তু ওটা যদি এরকম হতো, ওটা বাইরে যেতে পারছে, মানে হচ্ছে কি টস ঘুরতে 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 এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল। ওর যদি ক্লোজড অরবিট থাকতো, ক্লোজড অরবিট যদি থাকতো তাহলে ও কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত, মানে হয়তো সমুদ্রের মধ্যেই থেকে যেত, স্থলভাগে আর আসতে পারতো না। তাই ওই ডিনামিক্যাল সিস্টেমটা কিন্তু ক্লোজ অরবিট ছিল না। এইখানে এই যে ডিনামিক্যাল সিস্টেম একটা আছে, এই ডিনামিক্যাল সিস্টেমটার ক্লোজড অরবিট কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে ভালো করে বোঝো। এবং এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এই প্রবলেমটা বহুবার বহু রূপে আসে কোশ্চেনে, কিন্তু বলিয়ে দিলাম। এটা ডিনামিক্যাল সিস্টেমের একটা ফেমাস এক্সাম্পল। এর ভিতর দিয়ে তুমি অনেক কিছু কোশ্চেনের অ্যান্সার পাবে। প্রথমত x ডট y ডট, আমি যদি বলি এই ডিনামিক্যাল সিস্টেমটার ফেজ ডায়াগ্রাম আর টানতে, তাহলে কি করবে? মানে ডিনামিক্যাল সিস্টেমটার গতিপথ, পুরো ডিনামিক্যাল সিস্টেমের ফেজ ডায়াগ্রাম কি দেবে? সেই ডিনামিক্যাল সিস্টেমটার গতিপথ দেবে। আমাকে বলো প্রথমে এই ডিনামিক্যাল সিস্টেমটার ফেজ ডায়াগ্রাম যদি টানতে যাও তাহলে কি করবে আমাকে আগে বলো। কিছু একটা করবে ফেজ ডায়াগ্রাম, সেটা কি করবে বলো। স্যার ফিক্সড পয়েন্ট বার করতে হবে।
সেম ওয়ানে পড়েছিলাম ফেজ ডায়াগ্রাম, খাতা খুলে দেখবে ডেফিনেশনও লেখা আছে। কেউ dx একজনও বলতে পারলে না, বলো বলো। এখান থেকে dx করবো dx থেকে y সমান একটা হবে সেই ইকুয়েশন দেখো। একটা কথা, ফেজ ডায়াগ্রাম টানতে গেলে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করব? dy by dx তো পোলার ট্রান্সফর্ম করে করতে হতো তো। dy by আর dx সেটা- না, আমি সেটা পরে আসছি। আমাকে dy by dx সমান কত হবে? 1 আর 2 ইকুয়েশন থেকে দেখো dy by dx সমান x plus y into 1 minus x square minus y square আছে, divided by minus y plus x into 1 minus x square minus y square। মানে dt-টাকে এলিমিনেট করে dy by dx 1 আর 2 থেকে যেটা পাবো সেটা সলভ করব, সলভ করে x এর সঙ্গে y এর রিলেশন পাবো। আর x এর সঙ্গে y এর রিলেশন পাওয়া মানে কি বোঝায়? সেটা ফেজ প্লেনে মানে x y প্লেনে সেই ডিনামিক্যাল সিস্টেমটার কোন একটা সময়ে পজিশন বোঝায়, তার মানে হচ্ছে ফেজ ডায়াগ্রাম পাই। এখন দেখতে পাচ্ছ 1 আর 2 কে dy by dx করে সলভ করা খুব কঠিন ব্যাপার। তাই আমি এটাকে সরাসরি সলভ না করে dy dx না করে পোলার ট্রান্সফরমেশন করে, অনেক সময় কি হয় পোলারে সোজা হয়ে যায়, তাই পোলার ট্রান্সফরমেশন করা হয়েছে। যে ডিনামিক্যাল সিস্টেমটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে সেইটা আমাকে ধরতে হবে। সিম্পল ক্যালকুলেশন, x equal to পোলার ট্রান্সফরমেশন মানে x equal to r cos theta, y সমান r sin theta। x equal to r cos theta, y equal to r sin theta। এই ছোটবেলা থেকে যে জিনিসটা শিখে এসেছো সেটাই। দিয়ে এরকম ক্যালকুলেশন আবারও বলছি সেম ওয়ানে, যেখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে ছিল প্লেন অটোনোমাস সিস্টেম, সেখানে এই ছিল এরকম একটা প্রবলেম খুঁজে পাবে, এরকম একটা প্রবলেম খুঁজে পাবে। x equal to r cos theta, y equal to r sin theta মানে x square plus y square সমান r square। কিন্তু আমার ডিনামিক্যাল সিস্টেমে এখানে কি আছে? x ডট আছে, y ডট আছে। তাহলে আমাকে এই রিলেশনটাকে dt করতে হবে, x ডট প্লাস y ডট সমান r ডট পেয়ে গেলাম। আবার একটা tan থিটা সমান dy dx বা tan থিটা সমান এখানে y বাই x, একে dt করলে sec স্কয়ার থিটা dt এর সমান x y ডট মাইনাস y ডট বাই x স্কয়ার। 3 আর 4 3 আর 4। এবার 3 নম্বর ইকুয়েশনে দেখতে পাচ্ছ x ডট আছে আর y ডট আছে। আবার এখানে 1 আর 2 এ x ডট আছে, y ডট আছে। 1 আর 2 থেকে x ডট আর y ডট ডেকে আনলাম, ডেকে এনে 3 এ বসালাম এবং 4 এ বসালাম। 1 আর 2 থেকে x ডট আর y ডট কে ডেকে এনে 3 এ বসাচ্ছি, 4 এ বসাচ্ছি। কি পাচ্ছি? খুব সিম্পল ক্যালকুলেশনটাকে একটু চেক প্র্যাকটিস করবে। একটা পাচ্ছি r ডট সমান r ইনটু 1 মাইনাস r স্কয়ার, 5 নম্বর ইকুয়েশন। আর একটা পাচ্ছি r স্কয়ার থিটা ডট সমান r স্কয়ার বা থিটা ডট সমান 1, 6 নাম্বার ইকুয়েশন। 5 আর 6 পেলাম। 5 আর 6 তৈরি কি করে হলো? 1 আর 2 ওখান থেকে x ডট আর y ডট সাপ্লাই করা আছে তোমার। 3 আর 4 তুমি তৈরি করলে ক্যালকুলেশনটা সোজা করার জন্য, ছোট করার জন্য। 3 আর 4 কে 1 আর 2 কে কাজে লাগিয়ে
5 আর 6 পেলে, 5 আর 6 পেলে, 5 আর 6 কিন্তু 1 আর 2 এ ডিনামিক্যাল সিস্টেমটার যে একটা ভয়ঙ্কর রূপ ছিল x দিয়ে y দিয়ে, সেই ভয়ঙ্কর রূপটা চলে যায় খুব সিম্পল একটা ফিগারে চলে এসেছে, থিটা ডট সমান 1। মানে হচ্ছে থিটার রেসপেক্টে তুমি যখন ডিনামিক্যাল সিস্টেমটাকে কার্টেসিয়ানে না ভেবে পোলারে ভাবছো, অতি সুন্দর ডিনামিক্যাল সিস্টেমটা তার রিপ্রেজেন্টেশন দিচ্ছে যে থিটা ডট সমান 1। মানে হচ্ছে থিটা ডট আমরা জানি টাইমের রেসপেক্টে যে ডেরিভেটিভ, মানে যেটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি, এবং সেটা ডিনামিক্যাল সিস্টেমটার কনস্ট্যান্ট। অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে গেল কনস্ট্যান্ট। তারপরে কি পেলাম? আরেকটা ইকুয়েশন 5 নম্বরটা কিন্তু কি পেয়ে গেছি, r স্কয়ার সমান r ইনটু 1 মাইনাস r স্কয়ার। r স্কয়ার মানে dr dt, মানে r এর একটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন dr dt সমান r ইনটু 1 মাইনাস r স্কয়ার। মানে 5 নম্বরটা আমি একটু সহজে সলভ করতে পারবো, কারণ 5 এ থিটা জড়িয়ে নেই, 6 তো সলভ হয়েই আছে। তাহলে 5 আর 6, 5টাকে দেখো এইভাবে লেখা হয়েছে, 5টাকে এইভাবে লেখা হয়েছে, 5টাকে সলভ করা হয়েছে, যে 7 নম্বর ইকুয়েশন পেয়েছি, এই যে r সমান 1 বাই এই জিনিস। r সমান এটা, তার মানে দেখতেই পাচ্ছ r সমান এটা, যেখান থেকে কিন্তু টাইমটি অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি, টাইমটি হচ্ছে অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি। 7 নম্বর ইকুয়েশন ও কিন্তু তোমার ফেজ ডায়াগ্রাম সম্বন্ধে ধারণা দিয়ে দেবে। থিটা ডট সমান 1 কে সলভ করলে খুব সহজে হয়ে যাচ্ছে থিটা সমান t প্লাস t0। t0 হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে 7 আর 8 এই দুটো ইকুয়েশন সে কিন্তু এবার পোলার প্লেন হিসেবে আমি যখন কনসিডার করছি, কার্টেসিয়ান প্লেন থেকে আমি ট্রান্সফর্ম করে পোলার প্লেনে এসেছি আমাদের নিজেদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, সেটা কিন্তু এটা থেকে আইডিয়া পাওয়া যাচ্ছে যে ডিনামিক্যাল সিস্টেমটা অ্যাকচুয়ালি কোন ধরনের দেখতে। ডিনামিক্যাল সিস্টেমটাকে তুমি উপগ্রহ চিত্রের মাধ্যমে যদি দেখো, কোনো উপগ্রহ দিয়ে ছবি তোলো, তাহলে সেই ছবি কি দেখবে, থিটা t প্লাস t0 আর 1 প্লাস c এইটা। এবং এই ছবিটা অ্যাকচুয়ালি কিসের ছবি? এই ছবিটা অ্যাকচুয়ালি কিসের ছবি? এই দেখো, নাও ইফ উই চুজ c সমান 0, এই c সমান যদি আরবিটারি কনস্ট্যান্ট 0 চুজ করি, then we obtain r সমান 1, which represent a closed path x square plus y square সমান 1. খুব ইম্পর্টেন্ট লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন। c সমান 0, c হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, c হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। আমি c এর মান 0 নিতে পারি। তুমি আমাকে বলবে c এর পার্টিকুলার একটা ভ্যালু ধরে কেন ধরলাম, তারও অ্যানসার আমি তোমাকে দেবো। c সমান 0 ধরলে r সমান 1 পাচ্ছ। r সমান 1 কি রিপ্রেজেন্ট করছে? ক্লোজড পাথ। ক্লোজড পাথ মানে কি বলো? c এর পার্টিকুলার একটা ভ্যালুর জন্য ক্লোজড পাথ পেলে মানে সেই ক্লোজড পাথটা কি রিপ্রেজেন্ট করছে? সার্কেল। এইবারে পণ্ডিতগণ চিৎকার করে বলে উঠলো, এমন একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যার কোনো চোখ নাই। বাজে কথা।
ওই যে ডিনামিক্যাল সিস্টেম যেটা এলো তার চোখ বলে একটা জিনিস দেখাচ্ছিল সব সময়, সেটা হচ্ছে ক্লোজড পাথ, সেটাই হচ্ছে এখানে r সমান 1 এর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। ওইটি যেন ডিনামিক্যাল সিস্টেমের সব সময় দেখো ফিক্সড থেকে যাচ্ছে, ক্লোজড পাথ। তো যাই হোক, আবহাওয়াবিদদের ভাষায় সেটা অন্যরকম হতে পারে, কি করে চোখ নাই কি করে চোখ আসে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ম্যাথামেটিক্যালি ডিনামিক্যাল সিস্টেম, অটোনমাস সিস্টেম দিয়ে কিন্তু ওই রকম হলে r সমান 1 মানে তার চোখ থাকবে। এবারে কি হলো নেক্সট দেখো, এই যে থিটা সমান t প্লাস t0, টাইম যত বাড়ছে থিটার মান কি হচ্ছে, বাড়ছে। বাড়ছে। তার মানে আমি যদি ধরি থিটা সমান 0, সরি t সমান 0, তখন থিটা সমান t সমান কত, t সমান 22/7, 22/7 মানে পাই, তাহলে থিটা সমান পাই মানে কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু, তাহলে t বাড়লে থিটা বাড়ছে। Also from it is clear that theta increase as t increase. Clear কথাটা? তার মানে hence the curve rotates anti-clockwise direction. Hence the curve rotates anti-clockwise direction. বলেছিলাম তোমাদের সেই উইন্ডি অ্যাপটা ডাউনলোড করতে, এবং সেই উইন্ডি অ্যাপটা চোখ দিয়ে ভালো করে দেখো, গোল গোল কার্ভের মতন পেয়েছিলে, এবং মেঘগুলো যেন ঘুরতে ঘুরতে চোখটার কাছে আসছিল, মেঘগুলো যেন ঘুরতে ঘুরতে চোখটার কাছে আসছিল, অনেক দূর দূর থেকে। ভালো করে দেখো উইন্ডি অ্যাপে যে ছবিটা তোমাদের চোখের সামনে ভাসছিল, আমি জানি না কেউ উইন্ডি অ্যাপ আমাকে সবাই পাঠিয়েছে, দেখলাম আমার খুব ভালো লেগেছে এই উইন্ডি অ্যাপটা। আমি এমনি তোমাদেরকে বলিনি, নিশ্চয়ই কাজ ছিল তাই তোমাদেরকে বলেছিলাম। সেটি প্রবলেমের মাধ্যমে কত সুন্দরভাবে বুঝবে দেখো। এইবারে c less than 0 তে it is clear that r greater than 1. এবার theta increase as t increase, ওর পাঠ চুকে গেল, theta increase at t increase, theta যদি ডিক্রিজ করতো as t increase, তখন কি হতো সেই কোশ্চেনের অ্যানসার কি আমি তোমাদের কাছ থেকে প্রবলেমটা শেষে জানতে চাইব। থিটা যদি ডিক্রিজ করতো as t increase, তখন কি হতো আমি কিন্তু প্রবলেমটা শেষে তোমাদেরকে আমি জানতে চাইব। আচ্ছা, এইবারে যে আরবিট্রারি কনস্ট্যান্ট সিটা নিয়েছি, দেখো তো প্রথমে বললাম যদি c যদি 0 হয় তাহলে ক্লোজড পাথ x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1। c তো প্যারামিটার, আগে যেমন ডিনামিক্যাল সিস্টেমগুলোর মিউটা প্যারামিটার নিচ্ছিলে, এখানে তেমনি c হচ্ছে প্যারামিটার। বেশ, c এর মান যদি লেস দ্যান 0 নয় তখন r গ্রেটার দ্যান 1। এই যে 6 নম্বর না কত নম্বর ইকুয়েশন থেকে, এই যে 7 নম্বর ইকুয়েশন থেকে, তা কি দেখতে পাচ্ছ, এই যে এই ইকুয়েশন থেকে c এর মান লেস দ্যান 0 নিলে r গ্রেটার দ্যান 1, আর c এর মান গ্রেটার দ্যান 0 নিলে r লেস দ্যান 1। less than 1. এটা তোমাকে আমি বোঝাতে পারবো না, এটা
এটা বোঝানোর জন্য তোমার হাতে যে মোবাইল আছে সেই মোবাইলে সি এর বিভিন্ন মান দেখে বসিয়ে ক্যালকুলেশন করলে এটি পেয়ে যাবে। কি হলো, টাইম তো আর ফিক্স করতে পারছো না, টাইমকে কোনো সময়ের জন্য তুমি বেঁধে রাখতে পারবে না, পেরিয়ে যাচ্ছে টাইম, ইনক্রিজ করেই যাচ্ছে। হ্যাঁ, টাইম ছিল, এখন বাজছে 11:11। 11:11কে তুমি জিরো স্কেলে এমন একটা ঘড়ি করলে 11:11 না হয়ে সেই জিরো দেখাবে। হ্যাঁ, সেটা also if CG greater than or r greater than 1 এটা হলো this shows that there exists a single closed path given by r equal to 1 and all other paths tends to r equal to 1 spiral, either outside the circle r equal to 1 or inside the circle r equal to 1. এই কথাটার ভিতরে অনেক কিছু জিনিস লুকিয়ে আছে, যেমন হচ্ছে কি তোমাকে প্রথমেই বললাম আর সমান 1 রিপ্রেজেন্ট করছে একটা ক্লোজড পাথ, মানে সার্কেল, মানে যেটা আবহাওয়াবিদরা ডিনামিক্যাল সিস্টেমের ভাষায় চোখ বলছে, চোখ বলছে। সি প্যারামিটার, সি এর মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সি এর মান যখন আমি নেগেটিভ নিচ্ছি তখন দেখছি আর এর মান গ্রেটার দ্যান 1, কিন্তু মনে থাকে যেন টি যখন টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে তখন কিন্তু আর এর মান 1 এর কাছাকাছি আসছে, সেইটি হচ্ছে এই ফিগার। এই যে বাইরের ফিগারটা দেখতে পাচ্ছ, এইদিকে যেটা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, কেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে? কেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে? টি এর মান যখন ইনস্ট্যান্টিনিটি থিটা সমান কত হচ্ছে, আমি যদি বলি এই যে থিটা সমান টি প্লাস টি জিরো, এখান থেকে তাকে দেখো, আমি টি জিরোর মান জিরো নিই না, তার মানে থিটা সমান টি, তাহলে টি এর মান বাড়ছে মানে থিটা বাড়ছে, টি বাড়া থিটা বাড়া মানে একটা কার্ভের থিটা বাড়া মানে ক্লকওয়াইজ হওয়া না অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া? অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া, তাই তো এখানে ছবিটা অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারো দেওয়া আছে এইদিকে। হ্যাঁ, টাইম যত যাচ্ছে তত সে কি করছে, সে এই যে আর সমান 1 একটা ক্লোজড কার্ভ বলেছিলাম, মানে চোখ বলেছিলাম, তার দিকে আসছে। উইন্ডি অ্যাপটা খুললে দেখতে পাবে, তখন যদি সাবজেক্টটা পড়াতাম আরো ভালো লাগতো। দূর থেকে মেঘগুলো এইভাবে ঘুরতে কোথায় আসছে, এই চিত্র দেওয়া ছিল ওখানে, দেখবে। এবার নেক্সট, যখন সি এর মানটা গ্রেটার দ্যান 0 তখন আর এর মানটা কত? 1 এর থেকে ছোট। এতক্ষণ সি এর মানটা লেস দ্যান 0 করছিলাম, সি এর মান যখন লেস দ্যান 0 তখন আর গ্রেটার দ্যান 1, কিন্তু সি এর মান যখন লেস দ্যান 0 তখন কি হয়ে যাচ্ছে, সি এর মান যখন গ্রেটার দ্যান 0 তখন আর এর মানটা 1। তাহলে তখন ডিনামিক্যাল বাতাসগুলো কোথায় আছে? একটু আগে বললাম সি এর মান যখন লেস দ্যান 0 আর এর মান গ্রেটার দ্যান 1, মানে ডিনামিক্যাল সিস্টেমের বাতাস বা মেঘগুলো আর এর বাইরে ঘুরতে কোথায় আসছে? আর ইকুয়াল টু 1 এর কাছে আসছে, কিন্তু চোখের ভিতর ঢুকতে পারছে না।
তাই কালো করা চোখটা চিত্রিকারে দেখতে। এবার বলো চোখের ভিতরের যে বাতাসগুলো আছে মানে আর লেস দেন 1 তারাও রোটেট করছে। তাহলে টি যখন টেন্ডস টু ইনফিনিটি তারা কোন দিকে যাবে? তারাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজই রোটেট করছে। যে কোনো ডিনামিক্যাল সিস্টেম তোমাকে 100% বলে দিলাম, যে কোনো অ্যাপের মাধ্যমে দেখবে সব সময় বাতাসগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে দেবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে দেখবে। তবে সেটা ঘূর্ণিঝড় হবে। বলো আমার কোশ্চেনের উত্তর দাও। আর যখন লেস দেন 1 মানে চোখের ভিতরের যে বাতাসগুলো ছিল মানে ক্লোজড পাতটার ভিতরে যে বাতাসগুলো ছিল তাদের কি হবে যখন টি টেন্ডস টু ইনফিনিটি হবে? তারা ঘুরতে ঘুরতে কোন দিকে যাবে বলো, অ্যানসার দাও। মানে ওরা সার্কেলটার বাইরে বেরোবার চেষ্টা করবে, বাইরে বেরোনোর চেষ্টা করবে মানে না তা নয়, সাইকেলটা বাইরে বেরোনোর চেষ্টা করবে কিন্তু পারবে না। হ্যাঁ মানে আর ইকুয়াল টু 1 এর বাইরে ওরা বেরোতে পারবে না, কিন্তু তারা কি করবে আর ইকুয়াল টু 1 এর যত পারবে কাছাকাছি চলে যাবে, আচ্ছা কাছাকাছি যাবে। আবার বাইরের বাতাসগুলো সে কি করবে তারাও মানে বাইরে থেকে ওরা আর ইকুয়াল টু 1 এর দিকে এসে ঢুকতে চেষ্টা করবে। তাহলে এই এই যে দু রকম জিনিস, তার ফলস্বরূপ কি হলো? অ্যাজ এ রেজাল্ট তুমি কি পেলে? দেখো দেখতেই পাচ্ছ যেটাকে চোখ বলছে আবহাওয়াবিদরা, সেটা কি পেলে আর ইকুয়াল টু 1। আমি সেইখানটায় চোখ হচ্ছে আর ইকুয়াল টু 1, তার ভিতরে একটা সেন্টার আছে, এই যে এখানে একটা সেন্টার দেখো টেনেছি গোল করে ছোট্ট করে। ঘূর্ণিঝড় যখন তৈরি হলো ডিনামিক্যাল সিস্টেমটা, তার রেডিয়াস কত? দেখো রেডিয়াস মানে হচ্ছে এই সেন্টার থেকে ম্যাক্সিমাম তুমি কত দূর যেতে পারছো যেখান থেকে বাতাসটা রোটেট করতে শুরু করছে। সেটা এই যশের ক্ষেত্রে ছিল প্রায় 1000 কিলোমিটার, আর আমফান যে ঘূর্ণিঝড়টা হয়েছিল তার ক্ষেত্রে ছিল এই 500 থেকে 600 কিলোমিটার, 500 থেকে 600। আচ্ছা এটা ফিক্সড নয়, এটা ঘূর্ণিঝড় টু ঘূর্ণিঝড় ভ্যারি করে। আবার সাইক্লোনের ক্ষেত্রে এটি অনেক কম, রেডিয়াসটা অনেক কম। সাইক্লোনকে আবার 3 ভাবে ভাগ করা হয় বিভিন্ন ভাবে, সে টর্নেডো বিভিন্ন আছে, অত পণ্ডিতরা বিভিন্ন নাম দিতে পারে। বিভিন্ন নাম কিভাবে দিয়েছে আমি সরাসরি বলে দিচ্ছি, সেই নামগুলো হচ্ছে রেডিয়াসের উপর। সব ঘূর্ণিঝড় হচ্ছে এইরকম দেখতে। এই যে রেডিয়াসটার উপর, এই যে আমাদের পান্ডার ওইখানে একটা গ্রামের টর্নেডো হয়ে গেল, মানে সেটা হালকা রেডিয়াসের, খুব অল্প রেডিয়াসের ঘূর্ণিঝড়। রেডিয়াসটা একটু বড় হলে, রেডিয়াসটা কত আমি জানি না ঠিক কত, 30 কিলোমিটারের মধ্যে থাকলে সেটাকে নাকি টর্নেডো বলে, আমার ওসব নাম আমার মুখস্থ নেই। তারপরে 100 কিলোমিটার থাকলে তাকে তোমার সাইক্লোন বলে বা ইয়ে বলে, সেসব আমি যাচ্ছি না। সুপার সাইক্লোন পণ্ডিতেরা বিভিন্ন নামে ডাকে, নামগুলো কি করে করে সেইগুলো আমি ব্যাখ্যা করব। তাহলে তুমি এই যে ডিনামিক্যাল সিস্টেম,
এই যে ডিনামিক্যাল সিস্টেম তৈরি করেছে কারা বলো? আচ্ছা, এই সেন্টারটা কি এক জায়গায় ফিক্স থাকবে না সেটা এগিয়ে এগিয়ে আসবে বলো? এগিয়ে যাবে। গ্যাস সেন্টারটা মুভ করবে। এখন সেন্টারটার ভেলোসিটি, সেন্টারটার ভেলোসিটি কার উপর ডিপেন্ড করবে? সেটা হচ্ছে পুরোপুরি ভাবে বলতে গেলে কি হয় যে দেখো ভূগোলে পড়েছো গরম বাতাস ঠান্ডা বাতাস, মানুষের যেমন তুমি একবার গরম জল খাও একবার ঠান্ডা জল খাও, একবার গরম জল খাও একবার ঠান্ডা জল খাও, তাহলে তোমার গলার অবস্থা হয়ে যাবে খারাপ, রাতে হবে না ঘুম, পরের দিন সকালবেলায় উঠেই ডাক্তারখানায় ছুটবে, খক খক করে কাশবে। মানে তুমি যেটা স্টেবল ছিলে তুমি হয়ে গেলে আনস্টেবল। মানে তুমি ওই ঘূর্ণিঝড়ের মতন এই গরম বাতাস আর ঠান্ডা বাতাস যখন একসঙ্গে আসবে বা একই জায়গা অতিক্রম করবে, একবার গরম বাতাস একবার ঠান্ডা বাতাস, তখনই এরকম ডিনামিক্যাল সিস্টেম তৈরি হয়, সিস্টেমটা ডিস্টার্ব করে যায় ডিনামিক্যাল সিস্টেম। এখন হচ্ছে কি ডিনামিক্যাল সিস্টেমটার কতটা এরিয়া জুড়ে গরম বাতাস ঠান্ডা বাতাসের আনাগোনা হয়েছে তার উপরে রেডিয়াসটা ডিপেন্ড করে। যে বললাম আমফানের ক্ষেত্রে 500-600 কিলোমিটার আর যশের ক্ষেত্রে 1000 কিলোমিটার। আর সেটাও কে ফিক্সড করে দেবে? সেটাও কে ফিক্সড করবে সেটাও বলে দিই। কোন সময়ে ঘূর্ণিঝড়টা উঠছে, কোন সময়ে ঘূর্ণিঝড়টা উঠছে, মানে হচ্ছে কি এই মে মাসে টেম্পারেচারটা মিনিমাম টেম্পারেচার কত আর ম্যাক্সিমাম টেম্পারেচার কত কোন একটা জায়গার বলো না, আমাদের এইখানকারই বলো। 40 হাইস্ট। বেশ 40 ম্যাক্সিমাম আর মিনিমাম 30 মতো হবে। মিনিমাম 30। ঘূর্ণিঝড়টা যেখানে তৈরি হয়েছিল, যে জায়গায় তৈরি হয়েছিল ধরো না কেন 40-30, বা আমাদের এখানে টেম্পারেচার উড়িষ্যাতে 40 কেন, উড়িষ্যার কিছু কিছু জায়গা আছে কালাহান্ডি, উড়িষ্যার কালাহান্ডিতে টেম্পারেচারটা একবার 55 উঠে গেছিল। কালাহান্ডি দুর্ভিক্ষ, কালাহান্ডি উড়িষ্যায় যাবে ঘুরতে গেলে বেড়াতে গেলে, সামান্য উড়িষ্যাতেই আমাদের এখানটা ছেড়ে দাও, সামান্য উড়িষ্যাতেই টেম্পারেচার 50 চলে যায়, সামান্য উড়িষ্যাতে টেম্পারেচার 50 চলে যায়। আর আমাদের এখানে 50 যায় না। আর কোন একটা সমুদ্রের মাঝখানে কোন একটা পয়েন্টে টেম্পারেচার থাকলো 25, এই মে মাসের কথা বলছেন, কি হলো 25 আর 50, এই দুটোর ভিতর বাতাস ছুটাছুটি করতে 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 ডিনামিক্যাল সিস্টেম তৈরি করে দিল। মানে হচ্ছে বাসে স্টার্ট লাগছে না, সবাই মিলে ঠেলছো, ধাক্কা দিচ্ছ, একবার ঠেললে গেল না, আরেকবার ঠেললে গেল না, আরেকবার ঠেললে তুমি কিন্তু ফোর্স দিচ্ছ, কিন্তু স্ট্রেট লাইন বরাবর ফোর্স দিচ্ছ, চাকাটা কিন্তু গোল করে ঘুরছে, চাকাটা কিন্তু স্ট্রেট লাইন বরাবর না, গোল করে ঘুরছে, এরকম করে ফোর্স দিতে এক সময় চাকাটা ঘুরে গেল, চাকাটা গোল গোল করে ঘুরতে লাগলো, বাসও স্ট্রেট লাইন বরাবর ছুটতে লাগলো,
চাকাটা গোল গোল করে ঘুরতে লাগলো। এখন আমাদের এই ভারতবর্ষে এই যে ঘূর্ণিঝড়টা গেল উড়িষ্যার দিকে, তার একটা কারণ হচ্ছে আমাদের পশ্চিমবাংলাতে ওই সময় মিনিমাম টেম্পারেচার মোটামুটি 40-42, কিন্তু উড়িষ্যার ওই বালাসোর চাঁদিপুর সে যাবে না, গরম দেখতে পাবে। চাঁদিপুর যাবে, বেড়াতে যাবে, বাড়ির পাশে। আমি 5 বার চাঁদিপুর গেছি, 5 বার নয় 4 বার চাঁদিপুর। এখন তাহলে ঘূর্ণিঝড়টাকে কে কেড়ে নেবে? যেখানকার টেম্পারেচার বেশি, যেখানকার টেম্পারেচার বেশি, কারণ সেই তো ঘূর্ণিঝড়টাকে মেন সৃষ্টি করেছে। সেই জন্য ঘূর্ণিঝড়টি কিন্তু কার্ভের আকারে উড়িষ্যায় বালাসোরের ওইদিকে ঢুকে গিয়েছিল। কারণ ডিনামিক্যাল সিস্টেমটা কন্ট্রোল হয়েছিল ওই রকম জায়গা থেকে। এটা কিন্তু এখনো পর্যন্ত সেই যন্ত্র আসেনি। আমার যেটা ধারণা, ওইটিকে যেদিন সঠিকভাবে আরো ইয়ে করতে পারবে যে হ্যাঁ এই জায়গায় টেম্পারেচার এরকম ছিল, এই সময় ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়েছিল, তাহলে কিন্তু ওরকম রাফলি ক্যালকুলেশন ওরা করতে পারে। রাফলি ক্যালকুলেশন করতে পারে একটু, সেই জন্য কিন্তু ঘূর্ণিঝড় সমুদ্রে উঠলেই তার গতি প্রকৃতি আমাদের এই দিকে আসছে না দক্ষিণ ভারতে চলে যাচ্ছে সেটা কিন্তু অনেকখানি বলতে পারে, অনেকখানি বলতে পারে। এইবারে ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, এই যে রেডিয়াস দেখো, যার যত বড় রেডিয়াস, এই যে এইটি তাহলে কোন দিকে আসছে, স্থলভাগে টেম্পারেচার যেহেতু খুব বেশি, এই চোখটা, চোখের সেন্টারটা স্থলভাগের দিকে এগিয়ে আসছে। রেডিয়াস 1000 কিলোমিটার। কিছু মেঘ এর মধ্যে আছে, এই যে কার্ভগুলো দিয়েছে ওগুলো মেঘের কার্ভ, কিছু মেঘ ওইখানে আছে। ফলে শুরু হয়ে গেল ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর 1000 কিলোমিটার রেঞ্জের ভিতর থেকেই কিন্তু মাঝে মাঝে দমকা হাওয়া বৃষ্টি শুরু হয়ে গেল। তোমাদের নিশ্চয়ই মনে আছে বুধবার যে ঘূর্ণিঝড়টা এসেছে, তার আগে তোমাদের মনে আছে কতদিন আগে থেকে আমাদের এখানে ঘূর্ণিঝড়ের কিছু কিছু এফেক্ট দেখা দিচ্ছিল, বলো দেখি। 2 দিন আগে রাতে বৃষ্টি হয়েছিল। 2 দিন আগে হয়েছিল, কিন্তু তারও আমার তো মনে আছে রবিবার দিন একদিন দুপুরে তোমাদের পড়িয়ে উঠি বেশ মেঘ করে গেল, মানে প্রায় ধরো। বলো স্যার, আমাদের এদিকে মানে ব্যান্ডেল এদিকে একটা টর্নেডো টাইপের তার আগের দিন হয়েছিল। হ্যাঁ, সেটা ঘূর্ণিঝড়ের আগে, কিন্তু আমি বলছিলাম মেন ঘূর্ণিঝড়ের আগে তুমি দেখবে আমার তো মনে হয় 4-5 দিন আগে থেকে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া দেখো মাঝে মাঝে মেঘ করছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল এবং মাঝে মাঝে হাওয়া দিচ্ছিল, 4-5 দিন আগে। এবং এটা পণ্ডিতরা বললো, তারা বুঝতে পারলো না, যে তারা বললো কি অদ্ভুত লাগলো, এখনো পেপারে দেখবে যে তারা বলছে অদ্ভুত লাগলো এই ঘূর্ণিঝড়টা এতদিন এইখানে রইলো কি করে। এই কথাটাই তারা বারবার বলছে যে এসেছেও 3 দিন আগে, যাচ্ছেও 3 দিন পরে। এই তো ধরো গতকালও ঝাড়খণ্ড ওইসব জায়গায় প্রচুর এই ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টি হয়েছে। শনিবারে মালদা মেডিকেল কলেজ চলে গেছে, এত বৃষ্টি হয়েছে। আর ঘূর্ণিঝড় বুধবার, সেটা ঘন্টা করতে শুক্রবার। এটা কারণ কিন্তু কিচ্ছু নয়, কারণ হচ্ছে এই ঘূর্ণিঝড় রেডিয়াসটা ছিল 1000 কিলোমিটার। তুমি নেটে সার্চ করে দেখাতে না, রেডিয়াস 1000 কিলোমিটার। সে 1000 কিলোমিটার জন্য এরকম ঘূর্ণিঝড় আসার 3 দিন আগে 3 দিন পরে বৃষ্টি হয়েছে। কারণ লিনিয়ার ভেলোসিটি সাধারণত 10 থেকে 20 এর মধ্যে থাকে। ওই যে সেন্টারটা লিনিয়ার ভেলোসিটি 10 থেকে 20 এর মধ্যে থাকে ঘন্টায়, 10 থেকে 20 এর মধ্যে থাকে। আমি যদি অ্যাভারেজ ঘন্টায় 10 কিলোমিটার লিনিয়ার ভেলোসিটি ধরি, তাহলে 1000 কিলোমিটার কত সময় লাগবে টপকাতে? 100 ঘন্টা। ঘন্টা যদি 10 কিলোমিটার হবে, 1000 কিলোমিটার টপকাতে 100 ঘন্টা মিনিমাম। আর যদি ঘন্টায় 20 কিলোমিটার ধরি, তার ওই দিকে ভেলোসিটি বেশি থাকে। স্থলভাগের দিকে যখন আসে তখন কখনো ভেলোসিটি কমে যায়, ভেলোসিটি সাধারণত কমে যায় স্থলভাগের দিকে, ওইদিকে ভেলোসিটি বেশি থাকে। তাহলে অ্যাভারেজ যদি 15 কিলোমিটার ধরি,
তাহলে 60 ঘন্টায় 60 আওয়ার্সে ও মোটামুটি 1000 কিলোমিটার কিন্তু পথ পাড়ি দিয়েছে। 60 আওয়ার্স মানে 3 দিনের আশেপাশে। সেই জন্য এই ঘূর্ণিঝড়টা আসার মোটামুটি দেখো, এই যে একটু আগে বললে রবিবার দিন থেকে দেখো বুধবার দিন এসেছে, সেদিন রবিবার দিন থেকে কিন্তু ভালো রকম এফেক্ট দেখা দিয়েছে। এবং বুধবার দিন টপকে যাওয়ার পরেও বৃহস্পতি শুক্র আপ টু শনিবার পর্যন্ত কিন্তু এর এফেক্ট কিন্তু দেখা দিয়েছে ঝাড়খণ্ড। দ্বিতীয় জিনিস আমি একটাই কোশ্চেন করব, চোখটা কোথায় আঘাত করছে? বালাসোরে কথা ছিল, বালাসোর থেকে সরে যে কি ধামসা নাকি জায়গাটার নাম বলো, কোন জায়গায় আঘাত করলো গো? স্যার ধামরা। আচ্ছা, ধামরাই আবহাওয়াবিদদের কথাতে চোখটা আঘাত করবে, কিন্তু আমাদের ম্যাথামেটিক্সের কথাই এই যে ক্লোজড কার্ভ r = 1টা r = 1 এই ক্লোজড কার্ভটা ধামরায় আঘাত করবে। কি বলেছে? আঘাতের সময় সবচেয়ে গতিবেগ বেশি হবে 150 কিলোমিটারের কাছাকাছি আবহাওয়াবিদরা। আমি তোমায় কোশ্চেন করছি, কেন আঘাতের সময় গতিবেগটা বেশি হবে? তোমাদের কাছে আমি অ্যানসার চাই। কারণ ভেতরের বাতাসটা ওই বাউন্ডারিতে আঘাত করছে, আর বাইরের বাতাসটা ওই বাউন্ডারিতে আঘাত করছে ওই সময়। কথাটা কিছুটা কারেক্ট, কিন্তু পুরোপুরি ঠিক। আরো পুরোপুরি ঠিক করতে গেলে তোমাকে বলতে হয় এইরকম, ভিতরে যে বাতাসটা আছে, দেখো ভিতরের বাতাসটা আছে, সে r = 1 ওই চোখের বাইরে যেতে পারছে না, আপ্রাণ চেষ্টা করছে যাবার, তার রাস্তা নাই, মানে সে বিশাল জোরে আঘাত করছে ওই বাউন্ডারিতে ভিতরের বাতাসটা। কিন্তু তার তুলনায় বাইরের বাতাসটা কিন্তু ওকে কিন্তু কম আঘাত করছে। মানে চোখের ভিতরে যে বাতাসটা আছে সেও তো ঘুরছে। কিন্তু টার্মগুলো খুব ভুল বলে। 150 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, কথাটা সম্পূর্ণ ভুল কথা। ঘূর্ণিঝড়টা এলো 10 কিলোমিটার বেগে, এই যে সেন্টারটি যেদিকে এগিয়ে আসছে সেটাই হচ্ছে ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি। একটা ঘূর্ণিঝড়ে থাকে দু রকম ভেলোসিটি, একটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। লিনিয়ার ভেলোসিটিতে সে 10 কিলোমিটার এগিয়ে এলো, কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি এই যে ঘুরছে, ঘুরে ঘুরে যেটা মারছে সেইটি হচ্ছে 150 কিলোমিটার। কিন্তু যাই হোক, এরা সেই সব জিনিস তফাৎ করে না, এরা সরাসরি লিনিয়ার ভেলোসিটিও বলে না, অ্যাঙ্গুলার ভেলোসিটিও বলে না, সরাসরি সেটাকে ভেলোসিটি বলে চায়। কারণ তোমার এই অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি 10 কিলোমিটার না হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি 90 কিলোমিটার হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো? যে অ্যাঙ্গুলার ভেলোসিটি 90 কিলোমিটার, আবার তার রোটেশনের ভেলোসিটি তখন যে জিনিসটা হয় কোথায় জানো, ওই যে টর্নেডো বা ওই টাইপের যেসব ঝড়গুলো ফিলিপিন্সে যে সামুদ্রিক ঝড় হয়, সেই ফিলিপিন্সে যে সামুদ্রিক ঝড় হয় সে কেমন হয়, তার যেমন লিনিয়ার ভেলোসিটি থাকে তেমন অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে, সেই জন্য সে একটা বড় বিল্ডিংকে উড়িয়ে নিয়ে চলে যায়। অ্যাঙ্গুলার ভেলোসিটি স্যার বেশি হলে তো সব বিল্ডিংস হতে পড়ে যাবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি বেশি হয়ে যায়। হ্যাঁ, তার সঙ্গে লিনিয়ার ভেলোসিটিও যদি থাকে তোমার বেশি, হ্যাঁ, তো ভেলোসিটি একসঙ্গে ইয়ে করলে কি হবে দেখেছো? হ্যাঁ, যারা মারপিট করে দেখবে একটা গ্রুপে দলের মধ্যে মারপিট হচ্ছে, তার মধ্যে যে ভালো মারপিট করে সে কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে মারপিট করবে না, সে লিনিয়ার ভেলোসিটি দেবে, অ্যাঙ্গুলার ভেলোসিটিও দেবে, মানে ছুটে ছুটে ঘুরতে ঘুরতে সে হাত পাশে ছুটতে থাকবে। যাই হোক,
এই হচ্ছে মানে